আরে কি বলবোটা কি, নোবেল কমিটি তারা এখন কি করছে? কেন এই কুখ্যাত জঙ্গি ইউনূস, যেটাকে শান্তির জন্য নোবেল পেয়েছে, তার নোবেলটা কেন কেড়ে নেওয়া হচ্ছে না? অবিলম্বে শান্তি সেনা ওখানে পাঠানো উচিত। উঠি ওই কুখ্যাত ইউনূসকে ঘাড় ধরে টেনে নামিয়ে দেওয়া উচিত এবং সেখানে নামিয়ে ওখানে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করা উচিত। অবশ্যই এইটাই হচ্ছে বিষয়, যে বাংলা তপশিলি সম্প্রদায়, যাদের সংখ্যাটা এখন 24%, এই 24%-এর ভোট 26-এর ভোটে কিন্তু তৃণমূলের জন্য একটা অ্যালার্মিং। ভোট কাটাকুটির খেলায় এবার কিন্তু মমতা ব্যানার্জির বিপদ আছে। কোনো কোনো স্থানে দেখা যেতে পারে যে তৃণমূল তৃতীয় পজিশনে চলে যাচ্ছে। রক্তিমদা, আমরা একটা জিনিস দেখলাম যে বাংলাদেশে যখন এরকম উত্তপ্ত পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে এত বড় একটা হিন্দু হত্যার ঘটনা ঘটে গেল, যেটা নিয়ে বলিউড সবাই চুপ করে রইল একমাত্র জাহ্নবী কাপুর ছাড়া। সেখানে দাঁড়িয়ে শাহরুখ খান যেন ঘৃতাহুতি দিলেন আগুনের ওপরে। কারণ কি, বাংলাদেশের মুস্তাফিজুর বলে যে পেসার, তাকে তিনি কেকেআরের টিমে নিলেন আইপিএল এর জন্য, এবং এরপর থেকেই বিতর্ক শুরু হয়েছিল। কেকেআরকে বয়কট করার ডাক দেওয়া হচ্ছিল এবং অবশেষে বিসিসিআই এর চাপে বাধ্য হয়ে শাহরুখ খান মানে এই মুস্তাফিজুরকে কেকেআর থেকে বাদ দিতে বাধ্য হলেন, এবং এটাকে বিজেপি একটা নৈতিক জয় হিসেবে দেখছে। এখন এক দলের লোক বলছে যে এটা ঠিক হয়েছে, উচিত হয়নি কেকেআরে মুস্তাফিজুরকে নেওয়া, কারণ আমাদের দেশে অনেক পেসাররা রয়েছেন, তাদেরকে সুযোগ দেওয়া উচিত ছিল। আবার আরেক দল বলছে বাংলাদেশ মানে যাই করুক না কেন, খেলাধুলোর মধ্যে এই রাজনীতিকে টেনে আনা কেন? আপনার কি মত? এটা রাজনীতি না, একটা দেশের খুব মানে পরিকল্পিতভাবে জেহাদিরা এথনিক ক্লিনজিং করছে, সেখানে হিন্দু শূন্য করে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে পাশের একটা রাষ্ট্র ভারত, যে রাষ্ট্রের অধিকাংশ মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা তার প্রতিবাদ করছেন। এটা প্রতিবাদ করাটা স্বাভাবিক। মনে রাখবেন যে সারা বিশ্ব জুড়ে খ্রিস্টানদের জন্য অনেকগুলো রাষ্ট্র আছে, পাকিস্তানের জন্য মানে মুসলিমদের জন্য অনেকগুলো রাষ্ট্র আছে, কিন্তু হিন্দুদের জন্য কোনো রাষ্ট্র নেই। দুর্ভাগ্যবশত আমরা এতদিন হিন্দুরাই প্রতিবাদটা করতে পারিনি, কিন্তু গত কয়েক বছর ধরে হিন্দুরা তারা যে হিন্দু সেটা গোটা ভারত জুড়ে বুঝতে পেরেছেন, তাই এখন প্রতিবাদ হচ্ছে। প্রশ্ন হচ্ছে, খান ভাইয়েরা বলিউডে ঠিক করে দেবেন কে কী হবে, কোন নায়ক হবেন। এর আগেও আপনারা জানেন অনেক দুর্ঘটনা ঘটেছে, এবং প্রশ্ন হচ্ছে এখানে, যেখানে পাশের একটা রাষ্ট্র, সেখানে দাঁড়িয়ে দীপু দাসের মতো কালকে আরেকজন, যাকে গায়ে আগুন দিয়ে দেওয়া হয়েছিল, সে মারা গেছেন। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশকে যখন বয়কটের ডাক উঠছে চারদিক থেকে, শুধু তাই নয়, বাংলাদেশিরা যখন প্রতি মুহূর্তে বলছে যে শিলিগুড়ি করিডোর কেটে দেবে, তারা নর্থ ইস্ট ইন্ডিয়া দখল করে নেবে, তখন দাঁড়িয়ে এবং একজন বলিউডের অভিনেতা, তিনি যত বড়ই অভিনেতা হোক না কেন, তিনি কি করে মুস্তাফিজুর রহমান এরকম একটা অ্যামাউন্ট হবে সেই টাকা দিয়ে কিনে তিনি বাংলাদেশিদের এখানে, অর্থাৎ দেশের মানুষের বিরুদ্ধে তিনি চলে যাচ্ছেন। তিনি যে 9 কোটি 20 লাখ টাকার মতো, যেটা পরে শুনলাম, সেটা এই 9 কোটি 20 লাখ টাকা তেনা যদি যেওয়ারই ইচ্ছা থাকে, তাহলে তিনি এই ইনভেস্টমেন্টটা বাংলাদেশের যে মানুষগুলো অত্যাচারিত নির্গৃহীত হয়ে যারা এখানে এসে আশ্রয় দিয়েছেন বা ওখানে যারা রয়েছেন, তাদের জন্য কেন ব্যয় করছেন না? উনি যদি সত্যি দেশপ্রেমিক মানুষ হন, উনি দেশপ্রেমিক কি, এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে, যথেষ্ট সংশয় সন্দেহ তৈরি হচ্ছে। কারণ এই ধরনের দেশপ্রেমিক মানুষদের এর আগে আমরা দেখেছি বলিউড স্টারদের গিয়ে, যারা পাকিস্তানে গিয়ে ওই পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিয়ে এসছেন। এরকম উদাহরণ অনেক আছে, আমি তাদের নাম বলতে চাই না, অনেকে প্রয়াতও হয়েছেন। সুতরাং এই যে ভণ্ডামি, এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, এখানে মানবিকতার ব্যাপার। যারা এটা রাজনীতির কথা বলছে তারা সেই কমিউনিস্ট, যারা ন্যারেটিভ ন্যারেটিভ সেট করার চেষ্টা করে, তারা। এখানে কোনো ভণ্ডামির ব্যাপার নেই। বাংলাদেশকে দেখুন, আজকে যে শিলিগুড়িতে সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের আশ্রয় দেওয়া হচ্ছে না, তাদের হোটেলগুলোকে বয়কট করেছে, হোটেল তারা বয়কট করছে, অনেকে চিকিৎসা দিতে বয়কট করছে। সত্যিই তো, তারা আমাদের খাবে, আমাদের পড়বে, অথচ প্রতি মুহূর্তে ভারতকে তারা হুমকি দেবে, এটা মেনে নেওয়া যায় না। আর যারা ভারতবর্ষে দাঁড়িয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলছেন, তারাও আসলে দেশপ্রেমিক নন, তারাও আসলে কিন্তু কোনো একটা পক্ষে দাঁড়িয়ে কথা বলছেন, তারাও কিন্তু দেশবিরোধী শক্তি। বাংলাদেশে অলরেডি যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, তাতে একের পর এক এমন ঘটনা ঘটে যাচ্ছে, যাতে কিন্তু মানুষের এদেশে এপারে বসে এপারের মানুষের উত্তেজনার পারদ আরও চড়ছে। সেখানে দাঁড়িয়ে কোনোরকমভাবে এসব তো বন্ধ করা যাচ্ছেই না। এর মধ্যে আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় একজন বাংলাদেশি যুব নেতাকে একজন হিন্দু পুলিশ অফিসারকে হত্যার কথা খুব গলাবাজি করে বলতে শোনা যাচ্ছে, গর্ব করে এই ব্যাপারটা বলতে শোনা যাচ্ছে, এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রকাশ্যে হুমকি দিতে দেখা যাচ্ছে। এবং এই ঘটনাটা যেখানে ঘটছে সেটা একটা পুলিশ থানা, সেখানে বসে এই ঘটনা ঘটছে। তার মানে কতখানি ডেসপারেট হলে তারা থানায় বসে আইন লঙ্ঘন করবার মতো কথা বলতে পারেন।
আর দেশটা চালাচ্ছেই তো জঙ্গিরা, তো জঙ্গিদের দখলেই তো থানা, আর সেখানে গিয়ে আরেকটা জঙ্গি গিয়ে কথা বলছে, একটা জঙ্গির বাচ্চা গিয়ে ওখানে গিয়ে কথা বলছে। এবং বানিয়াচংয়ে তারা থানা জ্বালিয়ে দিয়েছে, যে অভিযোগগুলো করা হয়েছিল যে জঙ্গিরা থানা জ্বালিয়েছে, সেটা তো প্রকাশ্যে এখন সামনে বলছে তারা, এখন যেহেতু তারা ক্ষমতা পেয়ে গেছে। এবং সেখানে সন্তোষ নামে একজন এসআই ছিলেন, তাকে পুড়িয়ে দিয়েছে, সে ধর্মে হিন্দু, তাকে পুড়িয়ে দিয়েছে, খুব গর্বের সঙ্গে বলছে যে আমরা থাকতে হবে। আজকে জেহাদি বাংলাদেশ যে একটা জেহাদি রাষ্ট্র, একটা জঙ্গি রাষ্ট্র, যে ভয়ঙ্কর একটা জঙ্গিপনা শুরু করেছে, তার প্রমাণ হচ্ছে এটা। সেখানে দাঁড়িয়ে যদি আমরা নিশ্চুপ হয়ে বসে থাকি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তাহলে এর থেকে আর লজ্জার কিছু পারে না। আমি বারবার বলছি, সময় এসছে এখনই কিছু ব্যবস্থা নেওয়ার। যদি আমরা এই ব্যবস্থা না নিতে পারি, তাহলে এই ক্যান্সার কিন্তু আমাদেরকেও খেয়ে ফেলবে। আজকে একটা অদ্ভুত বিষয় যে সারা পৃথিবী জুড়ে আমরা বিষয়টা জানি যে একটা মানুষ ভুল করলে তাকে যদি সবাই মিলে সমালোচনা করে, সে বাধ্য হয় নিজের ভুলটা মানতে। কিন্তু বাংলাদেশ এমনই একটা পরিস্থিতিতে রয়েছে যে এইভাবে দেখা গেল দীপুচন্দ্র দাসকে গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, এরপরে সারা পৃথিবীর লোকজন মানবতার কলঙ্ক বলে সমালোচনা করেছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কমলো তো নাই, শরীয়তপুরের ডামুরার এক ব্যবসায়ী, তাকে খোকনচন্দ্র দাস তার নাম, তাকে প্রথমে কুপিয়ে হত্যা করা হলো, মানে কুপনো হলো, এবং তারপর তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এবং অবশেষে আজকে যেটা জানা যাচ্ছে যে ঢাকার জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজকে তিনি মারা গেলেন। তো খোকনচন্দ্র দাসকে এইটুকু চিকিৎসার সুযোগও দেওয়া হলো না, এবং তারপর আরেকজন যে চিকিৎসার সুযোগ পেল সে বাঁচলো না, তাকেও মরতে হলো ঠিক এইভাবে, কুপিয়ে হত্যা করা, তারপরে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া। কি বলবেন এই বিষয়ে? আরে কি বলবোটা কি, নোবেল কমিটি তারা এখন কি করছে? কেন এই কুখ্যাত জঙ্গি ইউনুস, যেটাকে শান্তির জন্য নোবেল পেয়েছে, তার নোবেলটা কেন কেড়ে নেওয়া হচ্ছে না? একটা লোক যেটা জঙ্গি প্রমাণিত হয়েছে, যে কোনোভাবেই যে একটা দেশের দায়িত্ব পাওয়ার পরে কোনোভাবেই তার অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিক করতে পারছে না, সে জঙ্গিগুলোকে ছেড়ে দিয়েছে। জঙ্গিগুলো প্রকাশ্যে রাস্তায় নেমে উৎপাত করে বেড়াচ্ছে, মানুষের ঘরে বাড়ি যাগুলো করছে, হিন্দু শূন্য করে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে দাঁড়িয়ে। সেখানে ইউনুসের নোবেল এখনো কি করে থাকে, এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। এবং সেখানে দাঁড়িয়ে সারা বিশ্বে যারা মানবতার কথা বলেন, সেই সমস্ত দেশগুলো যারা মানবতার নামে কান্না করেন, তারা তো কুমিরের কান্না করেন, তারা হিন্দুদের জন্য কাঁদেন না, তারা প্যালেস্টাইন গাজার জন্য কাঁদেন। সেখানে রাষ্ট্রসংঘে তা নিয়ে প্রস্তাব ওঠে, কিন্তু আজকে বাংলাদেশের জন্য কেন প্রস্তাব ওঠে না? অবিলম্বে শান্তি সেনা ওখানে পাঠানো উচিত, উঠি ওই কুখ্যাত ইউনুসকে ঘাড় ধরে টেনে নামিয়ে দেওয়া উচিত, এবং সেখানে নামিয়ে ওখানে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করা উচিত। কিন্তু এখন কিন্তু এস জয়শঙ্করকে নিয়েও প্রশ্ন উঠছে, আমাদের বিদেশমন্ত্রী সম্মানীয়, তিনি গেছেন ঢাকায়, এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে এস জয়শঙ্করের সঙ্গে আয়াজ সাদিক তিনি হাত মেলাচ্ছেন। প্রশ্নটা এখানে উঠছে যে বাংলাদেশে যেখানে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার চলছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যখন সবাই গলা তুলেছে, সেখানে জয়শঙ্কর কি করে গিয়ে সাদিকের সঙ্গে হাত মেলালেন? আপনি দেখুন, তার কয়েকদিন আগে, তার ঠিক দু একদিন আগেই আমাদের পররাষ্ট্র মন্ত্রক থেকে বলা হয়েছে, বাংলাদেশের ঘটনার সমালোচনা করা হয়েছে। এস জয়শঙ্কর কিন্তু ওখানে গিয়ে ভারত সরকারের পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি শোক প্রস্তাব হ্যান্ডওভার করেছেন। কাকে হ্যান্ডওভার করেছেন? উচিত ছিল হ্যান্ডওভার করা কাকে? ইউনুসকে। তা না করে তিনি কিন্তু তারেক রহমানকে হ্যান্ডওভার করেছে। তারা ইউনুসকে পাত্তাই দেয়নি, এবং ইউনুসের সঙ্গে কোনো মিটিংই করেনি তারা। এটা তো সবচেয়ে বড় কথা, যে ভারত সরকার ইউনুস সরকারকে বৈধ সরকার বলে মনে করছে না। এবং তারা যাদের সঙ্গে মিটিং করেছে, ভারত সরকার, এস জয়শঙ্কর, বিএনপি, আরও কয়েকটা দলের সঙ্গে, যারা রাজনৈতিক দলের সঙ্গে তারা মিটিং করেছে, কিন্তু ওই সরকারকে তারা কখনোই মানছে না, কারণ তারা গণতান্ত্রিক ব্যবস্থা ওখানে কায়েম করতে পারেনি, ওখানে কোনো গণতন্ত্র নেই। এটা কিন্তু এস জয়শঙ্কর ইউনুসের সঙ্গে দেখা না করিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। বাংলার তফসিলি উপজাতি যারা রয়েছেন, তাদের কাছেও নাকি এমন সম্প্রদায় যারা আছেন, তাদের কাছেও নাকি এমন কিছু আছে যা দিয়ে বাংলার সরকার উল্টে যেতে পারে। এই বিষয়ে যদি কিছু। অবশ্যই এইটাই হচ্ছে বিষয়, যে বাংলা তপশিলি সম্প্রদায়, যাদের সংখ্যাটা এখন 24%। এই 24%-এর ভোট 26-এর ভোটে কিন্তু তৃণমূলের জন্য একটা অ্যালার্মিং। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধান হতে হবে, কারণ গত 35 বছরে এবং পরবর্তী 15 বছরে রাজ্যে সবচেয়ে বেশি যারা আক্রান্ত হয়েছে, সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা হচ্ছে তপশিলি সম্প্রদায়ের মানুষ। এই তপশিলি সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রচুর শিক্ষিত মানুষ আছেন। তপশিলি সম্প্রদায়ের মধ্যে যেমন একদম গায়ের সাধারণ চাষি আছেন, যেমন জেলে জোলা যেমন আছেন, তেমনি সাধারণ মানুষ আছেন, তেমনি প্রচুর শিক্ষিত মানুষ। এই 24% মানুষ কিন্তু মারাত্মক। এই 24%-এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে রাজবংশী, একটা বড় অংশ হচ্ছে মতুয়া,
এবং যারা বাংলাদেশ থেকে চলে এসছে, যাদের উনি সিএ বিরোধিতা করেছেন, সুতরাং এই 24% মানুষ কিন্তু যে কোনো সময় পশ্চিমবঙ্গের হিসেব উল্টে দিতে পারে। এবং এই মতুয়াদের নিয়ে যে নয়ছয় করা হয়েছে গত কয়েক বছর ধরে তাদের নাগরিকত্বের প্রশ্নে এবং তাদের অন্যান্য সুযোগ সুবিধার প্রশ্নে, আজকে দেখুন তপশিলি সংরক্ষণের নামে কি ঘটনা ঘটেছে। তপশিলিরা পশ্চিমবঙ্গে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না। তাই তপশিলিরা যদি ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর ঘটনা হবে। একদিকে তৃণমূলের যে ভোট ব্যাংকটা 100% ভোট ব্যাংকটা মুসলিমদের উনি পেতেন, এবার সেই ভোট ব্যাংকে পরিষ্কার একটা ফাটল ধরছে, বোঝা যাচ্ছে। একদিকে মিম আসছে, মিম মূলত টার্গেট করছে শিক্ষিত মুসলমানদের, কারণ যারা বিজেপি বিরোধী যে মুসলিমরা, যারা বিজেপিকে বিরোধিতা করে তৃণমূলকে ভোট দিত, তারা কিন্তু প্যারালাল প্ল্যাটফর্ম পেয়ে গেছে শিক্ষিত মানুষরা মিম। পাশাপাশি গ্রামের দিকে যে মানুষ, তারা কিন্তু নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরকে পেয়ে গেছে। সুতরাং এখানেও একটা বড় অংশের ভোটার রয়েছে, প্রায় 30%। সেই 30% ভোটারও কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে চলে যাচ্ছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে 24% ভোটার। ভোট কাটাকুটির খেলায় এবার কিন্তু মমতা ব্যানার্জির বিপদ আছে। কোনো কোনো স্থানে দেখা যেতে পারে যে তৃণমূল তৃতীয় পজিশনে চলে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে প্রথম স্থানে কিন্তু এই ভোট কাটাকুটি খেলায় বিজেপি অনেক বেশি লাভবান হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং দ্বিতীয় স্থানে অবশ্যই এই নতুন পার্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং একদিকে সংখ্যালঘু ভোট ব্যাংক, অন্যদিকে তপশিলি ভোট ব্যাংক, এই দুটো ভোট ব্যাংকে বড় ধরনের ফাটল সামনে আসছে, যা কিন্তু তৃণমূলকে সমূহ বিপদের মুখে ফেলে দিতে পারে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো ন্যারেটিভ একেবারে আলাদা। তিনি তো বলছেন যে এই 26-এর বিধানসভা নির্বাচন নাকি বিজেপির জন্য শিক্ষা হবে, একটা বড় শিক্ষা হবে। এবং দ্বিতীয় কথা, তিনি এটাও বলছেন যে তারা হচ্ছে খাঁটি লোহা, তৃণমূল খাঁটি লোহা, তার উপর যত আঘাত আসবে সে আরও বেশি শক্ত হবে এবং মানে 26-এর বিধানসভা নির্বাচনে একটা হলেও আসন তারা বেশি পাবেন অন্যদের তুলনায়। এটা উনি বলছেন, এটা ওনার কথা। প্রত্যেক রাজনৈতিক নেতাই যারা শীর্ষস্থানে থাকে তারা মোটিভেট করার জন্য তাদের কর্মচারীদের, তাদের কর্মীদের, তাদের সদস্যদের এসব বলে মোটিভেট করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি রাস্তায় নেমে দেখুন না মানুষ কি বলছে, সাধারণ মানুষ কি বলছে। সাধারণ মানুষ যদি হাত খুলে ভোট দিতে পারে তাহলে কিন্তু এবার পরিবর্তন অবশ্যম্ভাবী, সেই দিকেই কিন্তু সব কিছু যাচ্ছে। একদিকে ধরুন যারা পশ্চিমবাংলায় সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তাদের হিন্দুত্ব ভুলে গেছে, তারা এই কথা বলছে, তাদের ওপর ব্যাপক আক্রমণ আসছে হিন্দুত্বের নামে। আবার অন্যদিকে যারা সংখ্যালঘু মুসলিম, তাদের ওপর আক্রমণ আসছে বিভিন্নভাবে, কারণ তারা তাদের জায়গাগুলো হারিয়ে ফেলছেন। আজকে ওয়াকফ নিয়ে কি হয়েছে? ওয়াকফের নামে গোটা পশ্চিমবাংলা জুড়ে যে বিক্ষিপ্ত ঘটনাগুলো নয়, দাঙ্গা হয়ে গেছে, সেখানে দুজন হিন্দু প্রাণ দিয়েছে। অনেক মুসলিম নেতাই, সেদিনকে আমাকে কাশেম আলী বলছিল যে এই ঘটনাটা ঘটিয়ে কি হলো, ওয়াকআপ করতে দেবে না, কিন্তু তারপর যখন করতে দিল তখন দেখালো 54,000-এর মতো ওয়াকআপ সম্পত্তি যেটা ট্রাইব্যুনালে চলে গেছে, অথচ দুজন নিরীহ হিন্দু ভাই প্রাণ দিয়েছে। অর্থাৎ মুসলমানদের ঘোল খাইয়ে দিয়েছে। এই যে ঘোল খাওয়ানো, এটা তারা কিন্তু বুঝতে পারছেন, হাড়ে টের পাচ্ছে। তাই এবার কিন্তু এই তপশিলি ভোট, শিক্ষিত মানুষের ভোট, সবটাই কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে তৃণমূলের ক্ষেত্রে। যতই আপনি মোটিভেটেড করুন না কেন, তার ওপর বিজেপি যেভাবে এবার নেমেছে, আমি জানি না শেষ মুহূর্তে ফ্যাক্টর হিসাবে আপনি দেখবেন একটা জিনিস, যে বামেরা সবসময় কিন্তু রক্ষা কবচ হিসাবে তৃণমূলের হয়ে কাজ করে। সর্বত্র বামেরাই কিন্তু ভোট কেটে দিয়ে তৃণমূলকে কিন্তু বেরি করে দিয়ে যায়। এবার সেই ঘটনাটা বামেরা কতটা ঘটাতে পারবে, অর্থাৎ নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার যে পলিসি বামেরা প্রত্যেকবার নিয়ে থাকে, সেটা কতটা ঘটাতে পারবে, মানুষ কতটা বামেদের এই খুচরো ভোটের ডাকে সাড়া দেবে, সেটা নিয়েও কিন্তু এবার প্রশ্ন উঠে গেছে। একটা শেষ প্রশ্ন করবো রক্তিমদা, যে আপনি একটা কথা এই শেষ উত্তরটার সময় বললেন যে যদি মানুষ ফ্রি হ্যান্ড পায়, এই ফ্রি হ্যান্ড পাওয়াটাই সবচেয়ে বড় সমস্যার বিষয় আমাদের রাজ্যে। তার কারণ আমরা দেখেছি যে ভোট যখন গণতন্ত্রের উৎসব হিসেবে সারা ভারতে একটা সুন্দরভাবে ব্যাপারটা মানে পালিত হয় বা চলে বিষয়টা, এখানে সব থেকে বেশি কেন্দ্রীয় সেনা আসে। আর এখানে প্রি পোল ভায়োলেন্স এবং পোস্ট পোল ভায়োলেন্স তো মানে সারা দেশে বিখ্যাত। সেখানে দাঁড়িয়ে এই ভায়োলেন্স সেই জন্যই হয় কারণ মানুষ সাধারণভাবে ভোট দিতে পারছে না, ফ্রি হ্যান্ড পাচ্ছে না। তাহলে এক্ষেত্রে 26-এর ভোটে কি সেরকম ফ্রি হ্যান্ড পাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারবে কেন্দ্র সরকার, যাতে সাধারণ মানুষ নিজেদের ইচ্ছায় ভোটটা দিতে পারে, কারোর চাপে পড়ে নয়? প্রথমত এসআইআরের ফলে প্রমাণিত হয়েছে যে একটা বড় অংশের বিপুল ভোটার যারা মারা গেছেন তারা এসে ভোট দিতেন,
তা পাওয়া যাচ্ছে না। হেকিমপুর সীমান্তে গিয়ে তারা জড়ো হয়েছেন। অর্থাৎ ভোটার কিন্তু কমে যাচ্ছে। এই ভোটার কমে যাওয়া মানে মানুষের মধ্যে নির্বাচন কমিশনের প্রতি একটা আস্থা তৈরি হচ্ছে। দেখুন, একা নির্বাচন কমিশন 5টা লোককে দিয়ে কিন্তু ভোট করে দিতে পারবে না। যদি সাধারণ মানুষ নিজের তেরে না বেরিয়ে আসে, 77 সালেও কিন্তু একই ঘটনা ঘটেছিল, 2001 সালেও কিন্তু একই ঘটনা ঘটেছিল পরিবর্তনের সময়। তো বারবার যখন এই ঘটনাগুলো ঘটে 2011-এর পরিবর্তনের সময়, তখন কিন্তু মানুষ বেরিয়ে আসে। এই মানুষ বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে যারা বিরোধীরা, যারা মনে করছেন যে এই সরকারটাকে আর প্রয়োজন নেই, এই সরকারটাকে মানুষ চাইছেন না, যারা সাধারণ মানুষের কথা বুঝতে পারছেন, তাদেরকেও কোমর বেঁধে সামনে দাঁড়াতে হবে এবং মানুষকে আস্থা দিতে হবে যে আপনারা ভোটটা দিতে যান। এই আস্থাটা যদি মানুষের মধ্যে পৌঁছে যায়, তাহলে মানুষ কিন্তু এবার বাঁধ ভাঙা জনস্রোতের মতো ভোট দেবে। এমন একটা নির্বাচন এবার আমরা দেখতে পাবো যে নির্বাচন পশ্চিমবঙ্গের বুকে একটা নতুন ইতিহাস সৃষ্টি করবে।